আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রিমিয়ার প্রো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, লাইক এ বেসিক ক্লাস, এবং আপনারা প্রিমিয়ার প্রো এর ওয়ার্ক স্পেস সম্পর্কে কোন জিনিসটার নাম কি, কোন প্যানেলের নাম কি, কিভাবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে হয় সেই সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন। আমরা আজকে প্রিমিয়ার প্রো এর 2023 সালের ভার্সন নিয়ে আমরা কাজ করব। আমার কাছে এটাই আছে। আপনাদের কাছে যদি নিচের কোনো ভার্সন থাকে তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। ভিতরের কার্যাবলী বা যে ধরনের প্যানেল আছে, যে ধরনের প্রিসেট আছে, সবকিছু সেমই থাকবে, বাট 2023-এর চেহারাটা একটু ভিন্ন। আমি আপনাকে দেখাই। আপনি যখন 2020 বা 21 বা এই ধরনের কোনো একটা সফটওয়্যারে ঢুকবেন প্রিমিয়ার প্রো এর, আপনি যখন নিউ প্রজেক্টে প্রেস করবেন তখন এই ধরনের কোনো কিছু আপনি দেখবেন না। এটা কমপ্লিটলি নিউ 2023 সালের ভিতরে। তো এটা দেখে আপনারা যারা 2023 চালাবেন, এটা ভয়ের কিছু নাই। এখানে দেখেন প্রজেক্ট নেম লেখা আছে এবং এই জায়গাতে দেখেন প্রজেক্ট লোকেশন লেখা আছে। কোনো একটা নেম দিয়ে দেন। এখন ধরেন আমি এখানে একটা নাম দিই, আর এই জায়গা থেকে একটা লোকেশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপরে আপনি এখানে ক্রিয়েট বাটনটা প্রেস করবেন। আর বাই দ্য ওয়ে, আপনারা এখান থেকেও অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। এখানে আরও কিছু কাস্টমাইজেশন করা যায়। সো আমরা এত ডিটেলে এখন না যাই, বেসিক একটা ক্লাস হবে। সো আমরা ক্রিয়েট বাটনে প্রেস করি। আপনাকে বাই ডিফল্ট এই লার্নিং পেজটাতে নিয়ে আসা হবে যদি আপনি 2023 সালের ভার্সনটা ইউজ করেন। তো যাই হোক, আমরা লার্নিং পেজে না যাই। এখানে অনেক ধরনের ওয়ার্ক স্পেস আছে। বাই দ্য ওয়ে, আমি কোথা থেকে এটা বের করছি, এই যে দেখেন এই জায়গাতে একটা চিহ্ন আছে। এই চিহ্নের মধ্যে যদি যান তাহলে আপনি ওয়ার্ক স্পেস দেখতে পারবেন। আপনি যদি 2020, 21 এগুলা ইউজ করেন তো এই জায়গাতে আপনার সারিবদ্ধভাবে সাজানো থাকতো। আপনি এখান থেকে এডিটিং ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করতে পারেন, যেখান থেকে আপনি সমস্ত গোটা জিনিসপত্রকেই আপনি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন। এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে জিনিসগুলো একটু পরিচয় করায় দেই। এখানে যে প্রজেক্ট প্রিমিয়ার প্রো লেখা, এই জিনিসটার মধ্যে আপনার যত রিসোর্স আছে, আপনি যেটা নিয়ে আসবেন, মিউজিক, ফুটেজ, বিরোল, সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে চলে আসবে। আপনারা জাস্ট প্যানেলগুলোর নাম মনে রাখবেন। তো আমরা এখন একটা সিকোয়েন্স বানাবো। সিকোয়েন্স মানে কি? আমরা যেই জায়গাতে আসলে কাজটা করব, মূলত সেই জিনিসটাকেই অনেকটা পোশাকি অর্থে সিকোয়েন্স বলা হয়। লাইক আপনারা যদি ফটোশপ, ইলাস্ট্রেটর এর কথা চিন্তা করেন, তাহলে ওই জায়গাতে যেমন আর্টবোর্ড পেতেন, সেই আর্টবোর্ডের ভিতরে আপনারা ছবি আঁকা কি বা ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং করতেন, ওই আর্টবোর্ডের ভিতরে থাকা জিনিসপত্রের মধ্যে সিকোয়েন্সটা অনেকটা এই রকমই, যে এইটার ভিতরে আমরা আমাদের সমস্ত কার্যাদি, অ্যানিমেশন, ভিজুয়ালাইজেশন, সাউন্ড ডিজাইন, সব এই জিনিসটার ভিতরে, এটা অনেকটা আর্টবোর্ডের মতোই। তো আমরা একটা সিকোয়েন্স রেডি করে ফেলি। আপনি সিকোয়েন্স কিভাবে পাবেন? আপনি যদি রাইট প্রেস করেন এবং এই নিউ আইটেমে যান তাহলে এখান থেকে সিকোয়েন্স পাবেন। এবং সিকোয়েন্স পাওয়ার আরো বেশ কয়েকটা উপায় আছে। ফাইল থেকে যদি নিউ এ যান, এরপরে আপনি এখান থেকে সিকোয়েন্স পাবেন। সিকোয়েন্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আপনি এখান থেকে কন্ট্রোল এন প্রেস করলেও সিকোয়েন্সটা চলে আসবে। এখানে আপনার অনেকগুলা অপশন আছে। ঠান্ডা মাথায় দেখেন, আপনি এই জায়গার মধ্যে ডিজিটাল এসএলআর দেখতেছেন। ডিজিটাল এসএলআর মানে হচ্ছে ডিএসএলআর আর কি। এটাকে যদি আপনি তীর চিহ্নের মধ্যে ক্লিক করেন অথবা এখানে এসে ডাবল ক্লিক করেন তাহলে এটা খুলে যাবে। বেশ কয়েকটা অপশন দেখবেন, 720p, 480p, এগুলো যথেষ্ট লো রেজুলেশন। আমরা ফুল এইচডি 30 fps এ যাবো। এখানে 24 fps, 25 fps এর অপশন আছে। বাট আপনার যদি এর থেকেও হায়ার রেজুলেশন লাগে, আপনি সেটিংসে গিয়ে সেটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এবং এই জায়গার মধ্যে একটা নাম দিয়ে রাখতে পারেন। আমরা এখানে প্রিমিয়ার পেজ লিখে এটাকে সেভ করি। আপনি এন্টার প্রেস করতে পারেন অথবা এখানে ওকে প্রেস করে দিতে পারেন। এই যে দেখেন আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেছে। এটা মানে সিকোয়েন্স মানে আর্টবোর্ডের মতো। তো এবার আমরা আপনাকে কয়েকটা জিনিস ধীরে ধীরে শেখাতে থাকবো। দেখেন এই জায়গাতে অনেকগুলো প্যানেল আছে। এই এক একটা জায়গার মধ্যে আরো প্যানেল আছে। প্যানেলের অভাব নাই। আপনি এই প্যানেলগুলা শুরুতে আপনার মোটেও লাগবে না, ঠিক আছে? আপনি এগুলা রাইট ক্লিক করে ক্লোজ করে দিতে পারেন। ইফেক্টটা লাগবে, ইফেক্টটা ইম্পর্টেন্ট। আর এখানে আপনার ভয়ের কিছু নাই। আপনি যদি কোনো কিছু ডিলিট করেও ফেলেন, আপনি এখানে ওয়ার্ক স্পেসের মধ্যে যাবেন, এডিটিং তো সিলেক্ট আছে। আপনি এই যে দেখেন রিসেট টু সেভড লেআউট, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। তো এই একদম আগের মতো যেমন ছিল, যতগুলা জিনিস ছিল সেগুলো আবার ফেরত চলে আসবে। তো আমরা এখন কোনো একটা ভিডিও বা কোনো একটা জিনিস নিয়ে আসি। আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন। এরপর আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলোকে ডাবল ক্লিক করে অথবা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে আপনি এই জায়গাতে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে পারেন। উভয় পক্ষেই জিনিসটা চলে আসবে। তো আমি এটা ডিলিট করে দেই। এই জিনিসটাকে এখানে টেনে নিয়ে আসেন। একটা মিউজিক নিয়ে আসি। এখন ক্লিক করে ড্র্যাগ আপনি করতে পারেন। মিউজিকের চেহারাটা একটু ডিফারেন্ট থাকবে, আর নিচে সাউন্ডের একটা ওয়েভের মতো একটা সিম্বল থাকবে। আপনি সিম্বল দেখে বুঝতে পারবেন যে কোনটা ভিডিও, কোনটা অডিও এবং কোনটা সিকোয়েন্স। সিকোয়েন্সের চিহ্নটা আপনি মনে রাখেন, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি মিউজিক, ভিডিও এগুলা ডিলিট করলেও অত বেশি একটা সমস্যা হবে না, বাট সিকোয়েন্সে ডিলিট করলে ও ম্যান, আপনি একটু সাবধান থাকেন। সাবধান থাকার জন্য আমরা বিন তৈরি করে নেব। বিন মানে কি? আমরা সাধারণত যেটাকে ফোল্ডার বলি, প্রিমিয়ার প্রো এর মধ্যে ওটাকে বিন বলে।
ওকে, এবার আমরা সেফ থাকবো, কারণ আমাদের সমস্ত কাজ এই বিনের ভিতরে হবে। বিনটা কিভাবে সিলেক্ট করতে হয় বা বানাতে হয়, আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে এই যে নিউ বিনের অপশন চলে আসবে, অথবা আপনি এই জায়গা থেকেও যদি ক্লিক করেন ফোল্ডারটার মধ্যে আপনাকে বিন নামের জিনিসটা দেখাবে। বাই দ্য ওয়ে, এই প্যানেলটা প্রজেক্ট প্যানেল, এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেই। আপনি এই জায়গার মধ্যে দেখেন একটা চিহ্ন আছে, এটাকে বলে লিস্ট ভিউ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই জিনিসগুলোকে লিস্ট আকারে পাবেন। লাইক এটা হচ্ছে গিয়া সিকোয়েন্স, এটা হচ্ছে ভিডিও, আর এটা হচ্ছে অডিও। আপনি যদি লিস্ট আকারে রাখতে চান আপনি রাখতে পারেন। সো এই যে এই জায়গাতে যেটা দেখছেন এটা হচ্ছে আইকন ভিউ, আর এটা হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউতে রাখলে এরকম, আইকন ভিউতে রাখলে এরকম। আর এই জায়গার মধ্যে যেটা, এটাকে বলে ফ্রি ফর্ম ভিউ। এটার মানে হচ্ছে এটা আপনি মধ্যে উপরে ওভারল্যাপ করেও রাখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ফ্রি ফর্ম ভিউ। আপনি এটাও করতে পারেন, মাঝে মধ্যে এটা কাজে লাগে, বাট আমার কাছে ওটা ভালো লাগে না। আর এই জায়গার মধ্যে যেটা অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট বড় করার জন্য। এটা একটা একদম বড় হয়ে গেছে, এটা একদম মাঝামাঝিতে আছে, আর এটা একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট একটা স্লাইডে ছোট বড় করার জন্য। আর এটা আমি নিজেও জানি না, এটা আমি কখনো ব্যবহার করি নাই। আর এই জায়গাতে দেখেন এটা হচ্ছে গিয়ে ফাইন্ড, মানে কোনো কিছু যদি আপনি স্পেসিফিকলি খুঁজতে চান তাহলে এখান থেকে খুঁজতে পারবেন। এটা আমরা পরবর্তীতে আমরা দেখবো এই জিনিসটা। এখন এইটা দেখেন, এটা হচ্ছে নিউ আইটেম, এই আইকনটা। এটার মধ্যে আপনি নতুন সিকোয়েন্স নিতে পারবেন, আরো অনেক কিছুই নিতে পারবেন। সো এগুলো আমরা আস্তে আস্তে আসবো যখন আমরা কাজের মধ্যে এগোতে থাকবো। তো এখন দেখেন আমি আপনাকে এই মুহূর্তে ওভারঅল সিচুয়েশনটা বর্ণনা করি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি মাউস যেই জায়গাতে ক্লিক করছি সেই জায়গার চারপাশে একটা বর্ডার তৈরি হচ্ছে, একটা রঙিন বর্ডার তৈরি হচ্ছে। আমি যেই জায়গাতে ক্লিক করছি সেই জায়গাতে বর্ডার তৈরি হচ্ছে। একটু মনোযোগ দেন, এই জিনিসটা আপনাকে পরিচয় করায় দেয় যে কার নাম কি, কার কাজ কি। এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটাকে বলে টাইমলাইন। এই টাইমলাইনের ভিতরে আমরা ফুটেজ, তারপর মিউজিক, এগুলো নিয়ে ওভারঅল একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। এরপরে এই জিনিসটা যেটা দেখছেন এটাকে বলে প্রিভিউ প্যানেল। এই টাইমলাইনের ভিতরে যা যা আছে সেই জিনিসটাই এই জায়গাতে শো করে, এই জন্য আমরা এটাকে প্রিভিউ প্যানেল বলি। এই জায়গার মধ্যে দেখেন ইফেক্ট কন্ট্রোল লেখা। এই জায়গার মধ্যে আপাতত কিছু দেখতে পাচ্ছেন না। আপনি যদি টাইমলাইনে থাকা কোনো জিনিসকে ক্লিক করেন, এই জিনিসটার ভিতরের কাস্টমাইজ করার যত অপশন থাকবে সেগুলো আপনি ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখতে পারবেন। এই জিনিসটা, এই যে ভিডিওটা, এটার আপনি যদি স্কেলটা বড় ছোট করতে চান, অথবা এটার পজিশনটা যদি ডানে বামে নিতে চান, উপরে নিচে নিতে চান, ঠিক আছে, মানে যত কাস্টমাইজেশন আছে সেটা এই জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমরা এটা পরে আবার দেখবো। এরপরে চলে আসেন, এখানে দেখেন ইফেক্ট নামের একটা জিনিস আছে। আপনি ভুরি ভুরি ইফেক্টস এন্ড প্রিসেটস এই জায়গার মধ্যে পাবেন। লাইক আপনি যদি ট্রানজিশন চান এখান থেকে পাবেন, আপনি ভিডিওর ইফেক্ট যদি চান সেখানে পাবেন, অডিওর ট্রানজিশন যদি চান সেটা পাবেন, অডিওর বিভিন্ন ইফেক্ট আছে সেটা পাবেন, কালার গ্রেডিং এর জন্য লুমিট্রি প্রিসেটস আছে এগুলো পাবেন, আরো অনেক কিছু আছে। আর আপনি চাইলে নিজে থেকে কিছু প্রিসেটস বা নিজে থেকে কিছু ফোল্ডার তৈরি করে রাখতে পারেন যেখানে আপনার নিজস্ব কিছু ইফেক্ট এন্ড প্রিসেটস থাকবে। এই গেল ইফেক্ট। এবং এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ভিডিওর মধ্যে বা অডিওর মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে এটা আরেকটা প্রিভিউ প্যানেলের মতো একটা প্যানেল ওপেন হয়ে যায়। এই জিনিসটা আসলে কি? এটাকে বলে সোর্স প্যানেল। সোর্স প্যানেলের কাজটা কি? আমরা যদি আমাদের কোনো ভিডিও বা কোনো অডিওর স্পেসিফিক কোনো অংশ কেটে নিতে চাই টাইমলাইনের মধ্যে, তাহলে সোর্স প্যানেল থেকে আমরা সেটা করতে পারি। ধরেন আমাদের ভিডিও হচ্ছে 1 মিনিটের, এখন আমাদের 1 মিনিটের গোটা ভিডিওটা দরকার নাই, আমাদের দরকার ভিতরের কয়েকটা সেকেন্ডের অংশ। টাইমলাইনের ভিতরে কাটাকাটি না করে আমরা সোর্স প্যানেল থেকেই সেই নির্দিষ্ট অংশটা কেটে টাইমলাইনের ভিতরে ঢোকাতে পারি, যার কারণে টাইমলাইনের ভিতরের কাজগুলা আমাদের অনেকটাই কমে যাবে। তো বাই দ্য ওয়ে, আমি এই ছোট জিনিসটা কিভাবে সিলেক্ট করলাম আমি সেটা আরেকবার দেখাই। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে বলে মার্ক ইন, যার শর্টকাট হচ্ছে আই। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্ক আউট, যার শর্টকাট হচ্ছে ও। আপনাকে আরেকবার দেখাই, আপনি এখানে আই বাটনটাও প্রেস করতে পারেন, অথবা এই জায়গাতে এই বাটনটা ক্লিক করতে পারেন। আপনি এই জায়গাতে এসে ও বাটনটা প্রেস করতে পারেন, অথবা এই চিহ্নটা ক্লিক করতে পারেন। এবং আপনাকে আমি আরো একটা জিনিস দেখাই। আপনি দেখেন এই ভিজুয়ালটার নিচে দুইটা সিম্বল আছে। একটা হচ্ছে এই সিম্বলটা আপনি হয়তো বুঝে গেছেন, এটা হচ্ছে গিয়া ভিডিওর সিম্বল। আর এই জিনিসটা যেটা দেখছেন এটা হচ্ছে অডিওর সিম্বল। আপনি যদি সেপারেটলি ভিডিওটা নিয়ে আসতে চান তাহলে আপনি এটা এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারেন। আপনি যদি ভিজুয়ালকে ক্লিক করেন তাহলে অডিও এবং ভিডিও দুইটা একসাথে আসবে। এই ফুটেজের মধ্যে কোনো অডিও নাই, যার কারণে আমার শুধুমাত্র ভিডিওই আসছে। বাট এখানে যদি অডিও থাকতো তাহলে প্রিভিউর মধ্যে যদি ক্লিক এন্ড ড্র্যাগ করতেন তো অডিও ভিডিও দুটো একসাথে আসতো। আর আপনি যদি আলাদা আলাদা ভাবে আনতে চান তাহলে আপনি ভিডিওটা আনতে পারবেন, শুধুমাত্র ভিডিওটা, অডিও বাদে। আপনি যদি জাস্ট অডিও আনতে চান তাহলে সেটাও করতে পারবেন। যেহেতু এই জায়গার মধ্যে অডিওটা নাই সেই জন্য আমি এটাকে দেখাতে পারছি না।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে আমাদের একটা ভিডিও আছে, এই জায়গার মধ্যে আমি একটা অডিও এনে ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে আমার এত বড় একটা অডিও লাগবে না, আমার খুব ছোট একটা অডিও লাগবে। তো আমি এটার ভিতরে এসে কাটাকাটি না করতে চাইলে সোর্স প্যানেল থেকে আমরা এটাকে কাটাকাটি করে আসতে পারি। এবং বাই দ্য ওয়ে এটাও দেখেন যে আমরা যখন সোর্স প্যানেলের মধ্যে ডাবল ক্লিক করে আসলাম, তো আমাদের অডিও কি ডিটেইল একটা ভিউজ আমরা পাচ্ছি যে কোন জায়গার মধ্যে কি ধরনের মিউজিক থাকতে পারে। আপনারা দেখেন এটা আই থিঙ্ক এই সিনের মধ্যে খুব হালকা একটা বিটই ভালো লাগবে, এত হাই বিট মনে হয় না ভালো লাগবে। তো আমি এখান থেকেই নিই কিছু একটা। ওকে ফাইন ফাইন ফাইন। এই যে এই জায়গাতে দেখেন আগেরটার মধ্যে ভিডিওটা ছিল, অডিও ছিল না। এই জায়গার মধ্যে অডিও আছে, ভিডিও নাই, কারণ এই জায়গার মধ্যে তো জাস্ট ওয়েভ ফর্ম যে সাউন্ড, এর জন্য ওই ভিডিওর অপশনটা নাই। আপনি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন। ঠিক আছে, খুব ছোট নিয়ে ফেলছি, আই এম সো সরি। আচ্ছা, এবার আপনাকে আরো কিছু জিনিস সম্পর্কে অবগত করি। আমরা এই জায়গাতে যে জিনিসগুলো দেখছি, যেমন এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে অডিও। আপনি কখনো এই ভিডিওটাকে অডিওর সেগমেন্টে নিয়ে আসতে পারবেন না, এবং এই সাউন্ডটাকে অডিওটাকে ভিডিওর সেগমেন্টে নিয়ে যেতে পারবেন না। এখন অডিওর সেগমেন্ট কোথায় আর ভিডিওর সেগমেন্ট কোথায়, এটা আপনি কিভাবে বুঝবেন? এখানে দেখেন যে একটা লাইন গিয়েছে বরাবর, এই লাইনটাই ডিভাইড করে যে অডিওর সেগমেন্টটা হচ্ছে এই নিচের দিকে আর ভিডিওর সেগমেন্ট হচ্ছে এই উপরের দিকে। আপনি দেখেন উপরেও চিহ্নিত আছে যে এটা হচ্ছে V1 V2 V3, এটা দিয়ে বোঝায় যে ভিডিও 1 ভিডিও 2 ভিডিও 3, আর এদিকে হচ্ছে A1 A2 A3, মানে হচ্ছে এটা অডিও 1 অডিও 2 অডিও 3। ঠিক আছে, এবং এই জায়গাতে সব লেয়ার ওয়াইজ কাজ হয়। লাইক আপনি যেমন ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ার বাই লেয়ার কাজ করছেন, এখানেও লেয়ার, বাট এখানে লেয়ারগুলো অনেক বেশি লম্বা। ঠিক আছে, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করব, বেশ অনেক মিনিটের কাজ করব, অনেক সেকেন্ডের কাজ করব, তো এই লেয়ারগুলো একটু লম্বা। এখন দেখেন এই জায়গার মধ্যে কয়েকটা চিহ্ন আছে, এই যে চোখের মতো চিহ্ন যেটা দেখছেন, এটার মধ্যে যদি ক্লিক করেন তো আমাদের ফুটেজটা, আমাদের ভিজুয়ালটা অফ হয়ে যাবে, আমরা ওই জিনিসটাকে আর দেখতে পারবো না। এরপরে দেখেন সাউন্ডের মধ্যে আপনি যদি এটাকে অফ করতে চান তাহলেও একটা অপশন আছে, সেটাকে বলে মিউট বাটন। আমি যদি মিউট বাটনে প্রেস করে রাখি তাহলে আমাদের মিউজিকটা আর আমরা শুনতে পারবো না। সি, আপনি কিছু শুনতে পারছেন না। আপনি যদি মিউট বাটনটা অফ করে রাখেন, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন। আর এই জায়গার মধ্যে যে চিহ্নটা আছে এটাকে বলে সোলো ট্র্যাক। সোলো ট্র্যাক মানে আমি আপনাকে দেখাই, আরেকটা সাউন্ড নিয়ে নেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি দেখেন উপরেরটার মধ্যে কিন্তু এক ধরনের মিউজিক ছিল, নিচেরটার মধ্যে আরেক ধরনের মিউজিক। আপনি যদি মিউট বাটন প্রেস করেন, আপনার প্রথম লেয়ারটা মিউট হয়ে আছে, সেকেন্ড লেয়ারটাতে আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন। সেকেন্ড লেয়ারের সাউন্ডটা ছিল এরকম। আপনি সেকেন্ড লেয়ারটা মিউট করে রাখলেন, ফার্স্ট লেয়ারটা অন রাখলেন, তো এটার সাউন্ড কেমন হবে? এরকম। তো আপনি সোলো জিনিস দিয়ে কি বোঝাচ্ছে এখানে? সোলো মানে হচ্ছে আপনি যেখানে ক্লিক করে রাখবেন শুধুমাত্র সেই ট্র্যাকটাই বাজবে। যেমন আমি এই লেয়ারটা সোলো করে রাখছি, এই জায়গার মিউজিকটাই বাজবে, নিচের গুলো আর বাজবে না। সি, জাস্ট এই লেয়ারটাই বাজলো, এই লেয়ারটা আর বাজলো না। আমি যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে জাস্ট এটাই বাজবে, উপরেরটা আর বাজবে না। এখন আপনি ভাবতে পারেন তো মিউট আর সোলো জিনিসটা তো একই হয়ে গেল, একটাকে অফ রাখে একটাকে অন রাখে। জিনিসটা এরকম না। আপনার কাছে এখানে তো জাস্ট দুইটা রাখছি, আপনার কাছে যদি মাল্টিপল ট্র্যাক থাকে তখন আপনার সোলো জিনিসটা খুব কাজে দেয়, কারণ সোলো থাকলে বাকি চারটা আপনাকে ম্যানুয়ালি মিউট করতে হয় না। সোলো রাখলে জাস্ট যেটা আপনি শুনতে চান সেটা আপনি একা একা শুনতে পারবেন, বাকি তিনটা অফ হয়ে যাবে। না হলে ভাবুন যে প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা মিউট করে রাখতে হয় তাহলে কিন্তু এটা অনেক ঝামেলার একটা ব্যাপার। সাউন্ড ট্র্যাক যদি 10-20টা থাকে, আপনাকে 10 বার মিউট করলে এটা আসলে ভোগান্তি, আপনি আশা করি বুঝতে পারছেন। বাট সোলোর মধ্যে যদি রাখেন তাহলে এটা জাস্ট স্পেসিফিক কয়েকটা ট্র্যাক আপনি একসাথে শুনতে পারবেন বা একদম সেপারেটলি একটা ট্র্যাক শুনতে পারবেন। তো এটাই হচ্ছে মিউট বাটন আর সোলো বাটনের পার্থক্য। এবং বাকি আরো কিছু বাটন আছে, আমরা পরবর্তী কোনো ভিডিওর মধ্যে বাকি সব করবো, বাট এগুলোই হচ্ছে বেসিক কিছু জিনিস। মিউট আর সোলো আর চোখের যে জিনিস, এটাই বারবার কাজে লাগে। ঠিক আছে, আর এখানে লক চিহ্ন আছে, আপনি যদি এটা লক করে রাখেন তাহলে এই জায়গাতে আর কোনো কাজ করতে, এই লেয়ারে আর কোনো কাজ করতে পারবেন না, বাকি লেয়ারে কাজ করতে পারবেন। এবার আপনি যদি অডিও একটু সাউন্ডটা বা ভলিউমটা বাড়াতে কমাতে চান তাহলে কি করবেন? টাইমলাইনের মধ্যে দেখেন এতটুকু জায়গা দেখতে একরকম এবং এর সাইডের জায়গাটা দেখতে একটু অন্যরকম। তো আপনি যদি এই সাইডের জায়গার মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে এসে, আপনাকে ক্লিক করতে বলতেছে না, জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে এসে আপনি যদি অল্টার প্রেস করেন এবং স্ক্রল বারটা একটু ঘুরান তাহলে আপনার লেয়ারটা বড় হয়, প্রসারিত হয় ভিতর থেকে। আপনি ভিতরে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। কেমন? আপনি যদি আবার অল্টার প্রেস করে স্ক্রল বারটা ঘুরান, ছোট করেন,
তাহলে এটা আরো ছোট হয়ে যায়। তো আপনার যদি এই জিনিসটা করতে ভালো না লাগে, আপনি আরেকভাবে বড় ছোট করতে পারেন। সেটা হচ্ছে এই জায়গার মধ্যে এসে, মানে যে লেয়ারটা আপনি বড় করতে চান বা প্রসারিত করতে চান সেটার পাশে এসে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা একটা নির্দিষ্ট পরিসরে বড় হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি ডাবল ক্লিক করেন এটা আবার ছোট হয়ে যাবে। তো এখানে যেমন একটা লেয়ারকে আমরা প্রসারিত করছি, তেমনি আপনি যদি গোটা টাইম লাইনটাকে ছোট বড় করতে চান তাহলেও আপনার মাউস পয়েন্টারটা এখানে এসে অল্টার প্রেস করে স্ক্রল বার আপ করেন তাহলে জুম ইন হবে, আর যদি স্ক্রল বার ডাউন করেন তাহলে জুম আউট হবে। আরেকটা জিনিস, মাউস পয়েন্টারটা খেয়াল রাখেন, মাউস পয়েন্টার যেখানে থাকবে সেখানেই কিন্তু ওই জিনিসটা কাজ করবে। মাউস পয়েন্টারটা এখানে আছে তো আমাদের এখানে ছোট বড় হচ্ছে, মাউস পয়েন্টারটা ভিডিওর লেয়ারের মধ্যে আছে, আপনার ভিডিও লেয়ারটা ছোট বড় হবে। আর আমি কিন্তু এখানে কোনো ক্লিক করছি না, এখানে ক্লিক করতে হয় না, আপনি জাস্ট মাউসের পয়েন্টারটা এখানে আসবেন আর এটাকে ছোট বড় করবেন, দ্যাটস ইট। আবার এই জায়গার মধ্যে মাউসের পয়েন্টারটা ছোট বড় করলেন, তো এই জায়গাটা এখানে কোনো ক্লিক করতে হলো না। আর মাউসের পয়েন্টারটা যেখানে থাকবে সেই জায়গাতেই কিন্তু জুম ইন জুম আউটটা হবে। লাইক আমি যদি এই মাউস পয়েন্টারটা মধ্যে এসে জুম করি তাহলে মধ্যেই জুম আউটটা হবে বা জুম ইনটা হবে। আমি যদি মাউস পয়েন্টারটা এইখানে রেখে তারপর স্ক্রল হুইল ঘুরাই তাহলে এইখানেই জুম ইন জুম আউটটা হবে। কেমন? আমি যদি এই জায়গাতে রাখি তাহলে এইখানে জুম ইন জুম আউট হবে। মাউস পয়েন্টারটার দিকে খেয়াল রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। আর বাই দ্য ওয়ে, আপনি এখানে ধরে দেখেন একটা চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, মানে ভিডিও এবং অডিও লেয়ারের মাঝে যে লাইনটা আছে এই লাইনের মধ্যে যখন আপনি আসলেন মাউস পয়েন্টারটা নিয়ে আসলেন তখন চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি এখানে ড্র্যাগ করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি বেশি নিচে চলে যায় তাহলে আপনি এটাকে উপরে উঠাতে পারেন, যদি উপরে উঠে যায় তাহলে আপনি নিচে নামাতে পারেন, আপনার কাস্টমাইজেশন করার ফুল স্কোপ আছে। তো আমরা এই যে দেখেন এই জায়গাতে একটা সরু লাইন দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে ভলিউমের লাইন। আপনি যদি মাউস পয়েন্টারটা এই লাইনের উপরে রাখেন তাহলে কিছু ইনফরমেশন দেখাবে। দেখেন নিচে এই জায়গার মধ্যে লেখা আছে যে এই অডিও ট্র্যাকটা আসলে কত বড়, এর পরবর্তীতে লেখা আছে এই অডিওর ভলিউম লেভেলটা আসলে কত। সাধারণত ভলিউম লেভেলগুলো 0 ডিবিতেই থাকে, ডিবি মানে হচ্ছে ডেসিবেল। আমরা যদি এটাকে নিচে নামায় ফেলি তাহলে দেখেন এটা -13 -20, যদি বাড়াতে চান আপনি এটাকে উপরে নিচে নামাতে পারেন। তবে এই জিনিসটার কিছু নিয়ম আছে, আর একটু সহজ করে যদি বলি, দেখেন আমি এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি এটা কত তাড়াতাড়ি 23 চলে গেল, -23 চলে গেল, আবার কত তাড়াতাড়ি 15 চলে গেল। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের এত দ্রুত ভলিউমের পরিবর্তনটা দরকার পড়ে না, আমাদের দরকার পড়ে খুবই সূক্ষ্ম কিছু পরিবর্তন। যেমন আমরা 0-তে আছি, আমরা যাব -1-এ অথবা -2-তে অথবা 2.1-এ। আপনি যদি জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ করতে থাকেন তাহলে এত সূক্ষ্মভাবে যেতে পারবেন না। এখানে ক্লিক এন্ড ড্র্যাগ করার সময় কন্ট্রোল বাটনটা প্রেস করেন তাহলে দেখবেন যে খুব আস্তে আস্তে জিনিসটা, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট। আমি কিন্তু খুব জোরেই এই জিনিসটা মাউসটা নাড়াচ্ছি, আগে যেভাবে জোরে জোরে করতাম, কিন্তু কন্ট্রোল বাটনটা প্রেস করার কারণে এই মুভমেন্টটা খুব কন্ট্রোলড হচ্ছে। একদম 0.11 করে এই জিনিসটা কমছে অথবা 0.11 করে জিনিসটা বাড়ছে। আপনি যখন কন্ট্রোল প্রেস করে রাখবেন তো এটার মুভমেন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে, আপনি যদি প্রথমেই কন্ট্রোল বাটন প্রেস করে রাখেন তাহলে কিন্তু চিহ্নটা অন্যরকম আসবে। এই চিহ্নটাকে বলে কি ফ্রেমের চিহ্ন। কি ফ্রেম মানে আপনি অডিওটাকে কন্ট্রোল করতে পারবেন, এটা ওই চিহ্ন চলে আসে। আপনাকে আগে লাইনটা ধরতে হবে, এরপরে গিয়ে কন্ট্রোল বাটনটা প্রেস করতে হবে, তখন আপনি এভাবে সূক্ষ্মভাবে জিনিসটা করতে পারবেন। তো আমরা এই জিনিসটা লেয়ার তো ছোট বড় করাটা দেখলাম, কিন্তু আমরা যদি এই লেয়ারটাকে আরো সামনে বড় করতে হয়, এই অডিওটা তো অনেক বড়, আমরা ছোট্ট একটা পার্ট নিয়েছি, এখন আমাদের যদি এই সাইডের পার্ট গুলো লাগে তাহলে আমরা কিভাবে নিব? আপনি যখন লেয়ারের পাশে আসেন তখন দেখেন আপনার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ হওয়ার মাধ্যমে আপনি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনি লেয়ারটা আরো সামনের দিকে প্রসারিত করতে পারছেন। আর মাউস পয়েন্টারটার দিকে খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখেন লেয়ারের একদম মাথার মধ্যে কোণার মধ্যে আলাদাই একটা চিহ্ন আছে। এই চিহ্নটার মানে হচ্ছে এই ভিডিওর শেষ প্রান্ত হচ্ছে এইটা আর এই ভিডিওর শুরুর প্রান্ত হচ্ছে এইটা। আমাদের অডিওর মধ্যে ওই চিহ্নটা নাই, কারণ আমরা অডিওটা খুব ভিতর থেকে নিয়েছি, এর জন্য আমাদের অডিওর মধ্যে সেই চিহ্নটা আসে নাই। বাট আপনি যদি একদম টান দিয়ে লম্বা করেন তাহলে দেখেন এই অডিওর মধ্যেও এই সেম সিম্বলটা আসছে, এর মানে আমরা অডিও লাস্ট প্রান্তে আছি। আর বাই দ্য ওয়ে, আপনি যে কাঠির মতো কিছু একটা দেখতে পারতেছেন, আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করতে পারছি, এই কাঠিটাকে বলে টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প মানে আপনি যেই জায়গার মধ্যে এটা ক্লিক করবেন অথবা ক্লিক করে ড্র্যাগ করবেন সে ওই সময়টার ভিতরেই এই ভিজুয়াল গুলো দেখাবে। দেখেন এই জায়গাতে আমি 15 সেকেন্ড 0 ফ্রেমের মধ্যে আছে, আমি যদি একটু এই জায়গার মধ্যে রাখি টাইম স্ট্যাম্পটা এখন 17 সেকেন্ড 24 ফ্রেমের মধ্যে আছে। আমি যদি টাইম স্ট্যাম্পটা এখানে রাখি তাহলে এটা 2 সেকেন্ড 4 ফ্রেমের মধ্যে আছে। টাইম স্ট্যাম্পটা যেই জায়গার মধ্যে থাকবে সেই জিনিসটার প্রিভিউ এই জায়গাতে থাকবে, অনেকটা আফটার ইফেক্টের মতোই। তো আমরা এতক্ষণে অনেকগুলা বেসিক সম্পর্কে জেনে গেছি, এখন চলেন আমরা কিছু একটা এডিট করি এবং এডিট করতে করতে আমরা আরো বেশ কিছু টুলস সম্পর্কে জানি। আপনারা এই সাইটটাতে দেখেন যে এই জায়গাতে অনেকগুলা টুলস আছে যেগুলো আমরা এডিটিং এর সময় ব্যবহার করি। কয়েকটা ফুটেজ আমি নিয়ে আসি। এই ভিডিওর মধ্যে দুইটা সিম্বল শো করছে, বাম সাইডে ভিডিওর আর ডান সাইডে হচ্ছে অডিওর।
মানে এই ভিডিওটার মধ্যে সাউন্ড এবং ভিডিও দুইটাই উপস্থিত আছে এবং এটার সোর্স প্যানেল যেটা এটার মধ্যেও দেখেন ভিডিও এবং অডিও দুইটার অপশনই চলে আসছে। এখান থেকে যদি ড্র্যাগ করেন তাহলে ভিডিও এবং অডিও দুইটা একসাথে আসবে, কিন্তু যদি স্পেসিফিকলি নিয়ে আসতে চান তাহলে এই চিহ্নের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করবেন, তা শুধু ভিডিও আসবে। আর যদি আপনি এখান থেকে অডিও ফর্মটা ক্লিক করেন তাহলে শুধুমাত্র অডিও আসবে, যেটা আমি আগে বলেছিলাম। আর বাই দ্য ওয়ে, এই যে আমি একটু ডানে বামে নিচ্ছি আমার টাইম লাইনটা, মাউসের স্ক্রল বারটা যদি উপর নিচে করেন তাহলে এইভাবে ডানে বামে যাওয়া যায়। মনে রাখবেন, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউসের স্ক্রল আপ ডাউন করেন তাহলে সেটা জুম ইন জুম আউট হবে। আর যদি আপনি শুধুমাত্র মাউসের স্ক্রল আপ ডাউন করতে থাকেন টাইমলাইনের মধ্যে পয়েন্টারটা রেখে, তাহলে সেটা টাইমলাইনের ডান থেকে বামে বা বাম থেকে ডানে এভাবে গ্লাইড করবে। আচ্ছা, এখানে একটা জিনিস, আপনি যখন ভিডিওটা নিয়ে আসলেন তখন এটা কিন্তু একটা গ্রুপের মতো আচরণ করে। লাইক আপনি ভিডিওকে ধরছেন, এটা অডিও সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, অডিওকে ধরছেন, ভিডিও সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি এই জিনিসটাকে আনলিঙ্ক করতে পারবেন। আনলিঙ্কে আপনারা আনগ্রুপ ভাইবেন না, প্রিমিয়ার প্রো এর মধ্যে গ্রুপ করা আনগ্রুপ করা এটা একটা কনসেপ্ট, আর কোনো একটা জিনিসকে লিঙ্ক করা এবং সেটাকে আবার আনলিঙ্ক করা এটা আবার অন্য আরেকটা কনসেপ্ট। তো আপনি যদি এখানে সিলেক্ট করে এটাকে রাইট ক্লিক করেন তাহলে আপনি আনলিঙ্কের একটা অপশন পেয়ে যাবেন। এটাকে যদি আনলিঙ্ক করেন তাহলে দেখেন এই দুইটা সেপারেট হয়ে গেল। এটা এখন আলাদা আলাদাভাবে আচরণ করছে। আপনি ভিডিওকে আলাদাভাবে ধরতে পারছেন, আপনি অডিওকেও আলাদাভাবে ধরতে পারছেন। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন এখানে আনলিঙ্ক করার একটা প্রবলেমও আছে। লাইক এখানে যদি কোনো ভয়েস ওভার থাকতো তাহলে কিন্তু আপনি যদি ভুল করে এদিক সেদিক নিয়ে নিতেন তাহলে কিন্তু ভিডিও এবং অডিওর সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে যেত। তো আনলিঙ্ক করার আগে একটু ভাইবা চিন্তা তারপর নেবেন। আর আপনি যদি ম্যানুয়ালি এটাকে একটু এদিক সেদিক নিতে চান, লাইক শুধুমাত্র সাউন্ডটা অথবা শুধুমাত্র ভিডিওটা, তাহলে আমি আপনাকে একটা টেকনিক বলি। কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করবেন, তারপর আপনি যেটা সিলেক্ট করতে চান, মেবি ভিডিও অর মেবি অডিও, আপনি সেখানে ক্লিক করবেন। সি অল্টার বাটন প্রেস করার পরে যদি ক্লিক করেন তাহলে এটা একদম আলাদাভাবে সিলেক্ট হয়। এটা কিন্তু আনলিঙ্ক হয় নাই। আপনি যদি বাইরে থেকে একটু ক্লিক করে আবার ধরেন, এটা কিন্তু অলরেডি লিঙ্ক করা আছে, আনলিঙ্ক হয় নাই, জাস্ট এখানে সেপারেটলি টাচ করা হয়েছিল। লাইক আমি অল্ট বাটন প্রেস করলাম, ভিডিওটা ক্লিক করলাম, তো সেপারেটলি ভিডিওটা সিলেক্ট হলো। এটা কিন্তু আনলিঙ্ক হয় নাই। এবং যেহেতু আনলিঙ্ক হয় নাই, আমি যখন এটা একটু সরিয়ে দিচ্ছি, এটা 4 সেকেন্ড 15 ফ্রেম সামনে চলে গেছে আর এটা 4 সেকেন্ড 15 ফ্রেম পিছনে চলে আসছে, এরকম একটা সিগন্যাল আপনাকে দিয়ে দিছে। তো আপনি যদি কখনো ভুল হয়েও যায়, লাইক অডিও এদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে, আপনি হয়তো খেয়াল করেন না, তো আপনি এই ওয়ার্নিং সাইনটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা হয়েছে, কতটুকু সমস্যা হয়েছে। দেখেন আমাদের ভিডিও কিন্তু অনেক বেশি বড়, 41 সেকেন্ডের ভিডিও। আমি এই জিনিসটা ছোট করতে চাই, তো এটা হচ্ছে কি একটা ওয়েতে ছোট করা। লাইক আমি এটা বড় ছিল, এটাকে এভাবে টান দিয়ে ড্র্যাগ করে এটাকে ছোট বা বড় করে ফেললাম। এটা হচ্ছে একটা ছোট করার ওয়ে। আমি আপনাকে আরেকটা ওয়ে বলছি, সেটা হচ্ছে কাট করা। কাট কিভাবে করে, আপনি এইখানে দেখেন একটা টুল আছে যেটাকে বলে রেজর টুল, ব্লেডের মতো একটা সিম্বল, এখানে আপনি ক্লিক করেন, এটা শর্টকাট হচ্ছে সি। এটা থেকে যদি আপনি কোনো একটা জায়গাতে জাস্ট এতটুকু পার্ট নিবেন, তো আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এটা দেখেন খুব সুন্দর করে কাট হয়ে গেছে মধ্যে। আপনি জাস্ট এতটুকু নিবেন এটা এবং এটা ডিলিট করে ফেলবেন, তাহলেও ফুটেজটা ছোট হয়ে গেল। তবে এইখানে একটা ব্যাপার আছে, ডিলিট করার পরে একটা প্রবলেম হয়, আমি আপনাকে এটা আলাদা করে দেখাই। লাইক আপনি এটাকে কাট করলেন, এখন আপনি এটাকে ডিলিট করলেন কিবোর্ডের ডিলিট বাটন থেকে, মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করতে পারেন এখানে ক্লিক করে ড্র্যাগ করে। বাট আপনার পিছনে যদি আরো 100টা জিনিস থাকে তাহলে একটা একটা করে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আনা ভীষণ প্যারাদায়ক হবে, এটা আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কনসেপ্ট আসে, সেটাকে বলে রিপল ডিলিট। আপনি যদি এই একটা স্পেসের মধ্যে রাইট ক্লিক করেন তাহলে দেখেন এই অংশটার মধ্যে রিপল ডিলিট নামের একটা অপশন আসছে। এটাতে যদি আপনি ক্লিক করেন, এটার পিছনে থাকা সমস্ত কিছুকে একসাথে নিয়ে এই স্পেসটা বন্ধ হবে। আমি আপনাকে দেখাই, এই যে ক্লিক করলাম, এই গ্যাপটা তো বন্ধ হয়েছে বটেই, কিন্তু গ্যাপটার পিছনে যত লেয়ার আছে সবগুলোকে একটু টান দিয়ে সামনে নিয়ে আসছে। এরকম না যে আপনি জাস্ট এটাকে টান দিল, বাকিগুলা ওই জায়গাতেই রয়েছে, ওরা সবগুলোকে একসাথে টান দিছে। আমি আপনাকে আরেকবার দেখাই, রিপল ডিলিট একবারে সবগুলোকে টান দিয়ে নিয়ে আসছে। আবার এই জায়গাতে আমি একটা রিপল ডিলিট দেই, পিছনের গুলোকে টান দিয়ে নিয়ে আসছে। আমি এখানে একটা রিপল ডিলিট দেই, পিছনের সবগুলোকে টান দিয়ে নিয়ে আসছে। এখানে একটা রিপল ডিলিট দেই, পিছনের সবগুলোকে টান দিয়ে নিয়ে আসছে। আপনাকে আমি আরো একটা জিনিস সহজে বলি, রিপল ডিলিটের আরো একটা শর্টকাট আছে। আপনি একটা কাট করলেন, আপনাকে এটা ডিলিট করে তারপর রিপল ডিলিট করতে হবে না। আপনি যদি সিলেক্ট থাকা অবস্থায় শিফটে প্রেস করেন, এরপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, তাহলেও দেখেন একসাথে আপনার রিপল ডিলিটটা হয়ে যাচ্ছে। আপনাকে এটা আলাদা করে ডিলিট করতে হলো না, আলাদা করে রাইট ক্লিক করতে হলো না, আলাদা করে রিপল ডিলিট করতে হলো না। এতগুলো ক্লিক না করে জাস্ট দুইটা ক্লিকেই
রিপল ডিলিট করে ফেলতে পারলেন। রিপল ডিলিটটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এর জন্য এই কথাটা বারবার আসছে, কারণ আপনি ভিডিও এডিটিং এর সময় বা মোশন ডিজাইন করার সময় অনেকভাবে এই অপশনটা খুব লাগে। এবং রিপল ডিলিটের আলাদা একটা টুলই আছে, দেখেন রিপল এডিট টুল, যেটা শর্টকাট হচ্ছে বি। এখন এই টুলটার কাজ কি দেখেন, এই টুলটা দেখেন যেখানে যায় এই টুলটার উপরে লাল কালারের একটা ক্রস টাইপের জিনিস আছে, মানে এটা এখন অ্যাক্সেসেবল না। ঠিক আছে, আপনি যদি কিছু করেন তাহলে এটা কিছু করছে না। এর কারণ হচ্ছে এই রিপল ডিলিট টুল যেটা, এই জিনিসটা কাজ করবে শুধুমাত্র আপনি যখন আপনার ফুটেজের একদম লাস্টের দিকে যাবেন, তখন দেখেন এই যে আপনার ওখানে ক্রস চিহ্ন ছিল, যখন আপনি একদম সাইডের দিকে গেলেন তখন এই জিনিসটা অ্যাক্সেসেবল হয়ে গেছে। এখানে ক্রস, সাইডে গেলেন অ্যাক্সেসেবল হয়ে গেছে। কাজটা কি? রিপল ডিলিট যেমন মধ্যেটা ডিলিট করে পিছনের গুলো সামনে নিয়ে আসে, এই জিনিসটা সেম কাজ করে। আপনি এখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছেন, যতটুকু ড্র্যাগ করলেন, যতটুকু ছোট করলেন, সেটা ছোট তো হবে বটেই, এর সাথে পিছনে যত ফুটেজ আছে সেগুলোকে সামনে নিয়ে আসবে। রিপল ডিলিটের কনসেপ্ট, বাট একটা নতুন টুল হিসাবে। এবং এটা শুধু ছোটই না, আপনি চাইলে এটাকে বড়ও করতে পারেন। এখন যতটুকু বড় করলাম, এটার পিছনে যে ফুটেজটা ছিল এটাকে তার পিছনে নিয়ে চলে যাবে। তো আপনি ম্যানুয়ালিও রিপল ডিলিট করতে পারেন, আবার এভাবে টানাটানি করেও রিপল ডিলিট করতে পারেন। ঠিক আছে, তো এখন দেখেন এই ফুটেজটা খুবই সুন্দর, এই ফুটেজটাও যথেষ্ট ভালো, কিন্তু এই ফুটেজটা খুব ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। এইসব জিনিসের জন্য কালার গ্রেডিং এর ব্যাপার স্যাপার আছে, যেটা কিনা আমি এই ক্লাসের মধ্যে, এই ভিডিওর মধ্যে মোটেও দেখাবো না। এটা খুব ইনডেপথ একটা জিনিস, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা দেখাবো। এবং মজার ব্যাপার হচ্ছে কালারের জন্য কিন্তু আলাদা একটা ওয়ার্ক স্পেস আছে, ঠিক আছে, যেখানে একদম সম্পূর্ণ কালার নিয়ে ডিটেইললি কাজ করা হয়। তো ওইটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো। আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, এটা ছিল ফুল ভিডিও, তাই তো? আপনি এই ভিডিওটার দিকে খেয়াল করেন, এটা ছিল ফুল ভিডিও। এখানে দেখেন আমার এই যে ভিজুয়ালটা, এখানে চা যখন গ্লাসের মধ্যে ঢালা হবে, আমি সেই ফুটেজটা চাচ্ছি। এখন আপনি ডেফিনেটলি এখান থেকে টান মাইরা, তারপর এখান থেকে ক্লিক করে এই জিনিসটাকে রিপল ডিলিট করতে পারেন, কিন্তু আমি এই জিনিসটা করতে চাচ্ছি না। আমি আপনাকে নতুন একটা টুলের সাথে পরিচয় করায় দিতে চাচ্ছি, এটাকে বলে স্লিপ টুল। স্লিপ টুলটা বোঝার আগে আপনি একটু লেয়ারের দিকে মনোযোগ দেন। লেয়ারটা দেখেন যে আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কাট করে রাখছি, এবং প্রিভিউ প্যানেলের মধ্যে সেই কাটকৃত অংশেরই ফুটেজ দেখানো হচ্ছে। এখন আমরা যদি লেয়ারটাকে স্লিপ টুল দিয়ে ড্র্যাগ করি, তাহলে যতটুকু লেয়ার কাট করা ছিল সেই কাটা অংশের ভিতর দিয়েই সিনটা পরিবর্তন হচ্ছে। লেয়ার ডানে বামে মুভ করছে না, স্থান পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে স্লিপ টুলের বৈশিষ্ট্য, যেটা লেয়ারকে একটা নির্দিষ্ট জায়গাতে রেখে তার সিনটাকে পরিবর্তন করতে সাহায্য করে। আপনি যখন স্লিপ টুল দিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করবেন আপনার ফুটেজটাকে, তখন প্রিভিউ প্যানেলের মধ্যে দেখবেন দুইটা সিন প্রিভিউ হওয়া শুরু হয়েছে। এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। আপনি যে ফুটেজটা সিলেক্ট করে রাখছেন, সেই ফুটেজের প্রথম ফ্রেম প্রিভিউ প্যানেলের মধ্যে বাম দিকে দেখানো হচ্ছে, এবং যে ফুটেজটা আপনি সিলেক্ট করে রাখছেন এটার শেষ ফ্রেম প্রিভিউ প্যানেলের ডান দিকে দেখানো হচ্ছে। এখন চলেন আমরা একটু ইফেক্ট কন্ট্রোল প্যানেলটাতে যাই, যেখানে মূলত আমরা এনিমেট করে থাকি কোনো একটা জিনিসকে। আমি আপনাকে বলি, আপনি যখন এটা ক্লিক করবেন তখন হয়তো ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এইভাবে দেখতে পারবেন, যেখানে মোশন থাকবে, অপাসিটি থাকবে, টাইম র্যাম্পিং এর ব্যাপার থাকবে। টাইম র্যাম্পিংটা আমি পরবর্তীতে আপনাকে দেখাবো পরবর্তী ভিডিওতে, আর একটু অ্যাডভান্স আপনি আগে একটু রপ্ত করেন এইটা। অপাসিটি আর মোশন, এই দুইটা অপশনটা আমি আপনাকে দেখাই। মোশনের মধ্যে যখন আপনি তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে আরো অনেক জিনিস আছে, লাইক পজিশন আছে, স্কেল আছে, রোটেশন আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, আর আরো কিছু অপশন আছে। মূলত এই জায়গাতে তিনটা জিনিসই বেশি ব্যবহার করা হয়, পজিশন, স্কেল এবং রোটেশন। এই তিনটা জিনিস বেশি ব্যবহার করা হয়, এবং অপাসিটির মধ্যে মাঝে মধ্যে আমরা অপাসিটিটাকে ব্যবহার করে থাকি। তো চলেন আমরা একটু একটু করে জিনিসটা দেখি, এই জিনিসটা কিভাবে কাজ করে। পজিশন মানে তো আমি দেখাই যাচ্ছে এটা ডানে বামে মুভ করছে। এখানে দেখেন দুইটা মান আছে। বাম সাইডের যে মানটা, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে চলে, ডান এবং বামে। দ্বিতীয় যে মানটা দেখছেন ওটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এটা উপর থেকে নিচে যাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে স্কেল, এটা দেখে বুঝতেই পারতেছেন, এটা জুম ইন জুম আউট হবে, এটা ছোট বড় করবে, দ্যাটস ইট। রোটেশন যেটা, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যাঙ্গুলার ভাবে এটাকে ঘোরাচ্ছে। এবং অপাসিটি যেটা আমি বললাম, কতটুকু দৃশ্যমান থাকবে এটা কন্ট্রোল করছে। আফটার ইফেক্টের মতো সেম জিনিস। এখন আমরা যদি এটাকে অ্যানিমেট করতে চাই সেটাও আমরা পারবো। লাইক আমরা যদি এটাকে জুম করতে চাই, তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করে শুরু করলাম, 10 ফ্রেম সামনে নিয়ে গেলাম। বাহ, মানুষটা কি সুন্দর করে বাতাস খেতেছে, আরাম। তো এই আরামের মধ্যে একটা দুঃসংবাদ আপনাদেরকে দেই, আপনারা যখন আফটার ইফেক্ট চালান তখন দেখবেন যে এই যে কি ফ্রেমগুলো আছে, এদেরকে সিলেক্ট করে যদি F9 চাপেন, তাহলে দেখবেন আফটার ইফেক্টের মধ্যে ওরা ইজ হয়ে যেত। কিন্তু প্রিমিয়ার প্রো এর মধ্যে এই ধরনের কোনো ডিফল্ট শর্টকাট নাই। আপনাকে এটা রাইট ক্লিক করে ইজ করতে হবে, রাইট ক্লিক করে ইজি আউট করতে হবে, এটা ম্যানুয়ালি করতে হয়। তবে আফটার ইফেক্টের মতো ইজ করার কোনো ডিফল্ট শর্টকাট প্রিমিয়ার প্রোতে না থাকলেও এটা করার জন্য ম্যানুয়ালি শর্টকাট সেট করা যায়। তো আমরা এটা পরবর্তীতে দেখব।
তবে আমি শর্টকাট সেট করে রাখছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে এই তীর চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি গ্রাফটা দেখতে পারবেন। আমার কিবোর্ড থেকে যদি 1 প্রেস করি ইজ ইন হলো, আর যদি আমি 2 প্রেস করি তাহলে ইজ আউট হয়ে গেল। সি একটা শর্টকাট। প্রথমটা আমরা জুম ইন করেছিলাম, সেকেন্ডটা আমরা জুম আউট করি। এখানে জুম ইন হলো, এখানে জুম আউট হলো, আর এখানে আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি দেখছেন যে আমাদের এই জায়গাতে একটা প্রবলেম হয়েছে, আমাদের ফুটেজটা মেইন সিকোয়েন্স থেকে বা আর্টবোর্ড থেকে একটু বাইরে চলে আসছে। এটা আমার মিস্টেক, আমি মনে হয় কিছু একটা করছি। আর এই জিনিসটা বুঝবেন কিভাবে যে আপনার আর্টবোর্ডটা ঠিক জায়গাতে আছে নাকি নাই? আপনি যখন এই যে মোশনটা দেখছেন, এই মোশনের মধ্যে যখন ক্লিক করবেন তখনই আপনার মেইন ফুটেজের বাউন্ডারি বক্সটা বা আপনার যে সীমারেখাটা সেটা দেখা যাবে। কোথায় ক্লিক করলে? মোশনে ক্লিক করলে। তো এখান থেকে আপনি এই জায়গাতে নিয়ে আসতে পারেন। তো এই জিনিসটাকে আমরা একটু জুম ইন করে দেই। জুম ইন করার সাথে সাথে আমি আপনাকে আরো একটা জিনিস বুঝাই দেই যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেটার উপর ভিত্তি করে কিন্তু জুম ইন, জুম আউট বা পজিশন এগুলো চেঞ্জ হবে। লাইক আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে দেই, তারপরে যদি স্কেলটা বাড়াই, তাহলে দেখেন ওই জায়গাটাতে জুম ইন হচ্ছে বা জুম আউট হচ্ছে। আর এই জায়গাটাকে যদি আমি আগুনের মধ্যে দিই তাহলে এই জায়গাটার মধ্যেই জুম ইনটা হবে। ঠিক আছে, তো অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। স্কেলটাকে একটু বাড়ায় দিলাম, শর্টকাট অ্যাপ্লাই না করে এখন আপনাকে আবার দেখায় দিই প্রিমিয়ার প্রোতে ইজি কিভাবে করে। দুইটাকেই সিলেক্ট করবেন বা যতগুলো কি ফ্রেম আছে সবগুলো সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ইজি ইজ হবে, আবার রাইট ক্লিক করবেন, ইজি আউট হবে। বাই দ্য ওয়ে, রাইট ক্লিকটা কোথায় করবেন? আপনি যেন তেন জায়গাতে রাইট ক্লিক করলে কিন্তু জিনিসটা হবে না। আপনার কি ফ্রেমের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পরে রাইট ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে রাইট ক্লিক করলাম, অপশনগুলো চলে আসলো। সো এখন দেখেন আমরা তো ফুটেজ নিলাম, অ্যানিমেশন করলাম, অনেক কিছু করলাম। এখন দেখেন আমরা যখন একটা ফুটেজ থেকে অন্য একটা ফুটেজের দিকে যাচ্ছি তখন ধাপ করে নতুন ফুটেজটা চলে আসলো। এটা মোটেও স্মুথ হয় নাই। ব্যাপারটাকে স্মুথ করার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করি। প্রিমিয়ার প্রোর মধ্যে কিছু ডিফল্ট ট্রানজিশন আছে বা নিজস্ব কিছু ট্রানজিশন আছে, সেগুলো আপনি পাবেন ইফেক্টের মধ্যে। তো ইফেক্ট প্যানেলটার মধ্যে যখন গেলেন তখন এই জায়গাতে ভিডিও ট্রানজিশন নামের একটা বিশাল অপশন আছে। আমি সেই জিনিসগুলো আপনাকে দেখাই। এখানে কিন্তু অনেক অপশন, যেমন ধরেন ডিজলভ আছে, তারপর ইমার্সিভ ভিডিও, আইরিস, জুমের আছে, স্লাইডের আছে। আপনি এখানে ক্লিক করলে আরো অপশন পাবেন। তো আমরা সাধারণত বেশিরভাগ যেটা ব্যবহার করি ডিজলভ। ডিজলভের মধ্যে দেখেন এই জায়গার মধ্যে একটা ব্লু কালারের একটা সিম্বল আছে, মানে হচ্ছে এটা ডিফল্ট একটা ট্রানজিশন হিসেবে প্রিমিয়ার প্রো এর মধ্যে ব্যবহার করা হয়। আমি আপনাকে দেখাই, এটাকেই বলে ডিজলভ বা ক্রস ডিজলভ। এই ট্রানজিশনটা আপনি এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আনতে পারেন, কিন্তু প্রথমবার কিন্তু আমি ক্লিক করে ড্র্যাগ করি নাই। আমি করছিলাম কি, আমি এইখানে মাউস পয়েন্টারটা যখন এই জায়গাতে আনছিলাম তখন একটা ক্লিক করছিলাম, এরপর কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করছিলাম। প্রেস করার কারণে এটা অটোমেটিকলি একটা ট্রানজিশন পড়ে গেছে। এখন দেখেন এত ট্রানজিশনের ভিতরে ক্রস ডিজলভটাই পড়ছে। এর কারণ হচ্ছে ক্রস ডিজলভ ট্রানজিশনটা আসলে ডিফল্ট ট্রানজিশন আকারে ব্যবহার হচ্ছে। এই যে দেখেন একটা বর্ডার আছে সিম্বলের সাইডে, এটার মানে হচ্ছে যে আপনার এখানে ডিফল্ট আকারে এই ক্রস ডিজলভ ট্রানজিশনটাই আছে। তবে এখানে আপনাকে একটা জিনিস বলে দিতে চাই, আপনি হয়তো অনেক ট্রানজিশন ইউজ করতে পারবেন না যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড না থাকে। যেমন ভিআর যুক্ত যতগুলো ট্রানজিশন আছে সেই ট্রানজিশনগুলা আমার ধারণা মতে, আমার জানা মতে আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনার কাছে গ্রাফিক্স কার্ড না থাকে। এর সাথে সাথে আমি আপনাকে আরো কয়েকটা জিনিস দেখাই। লাইক এখানে পেন টুল আছে, যেমন অন্যান্য জিনিসের মধ্যে পেন টুল থাকে, আপনি কোনো একটা শেপ বানাতে পারবেন এবং পেন টুলের মাধ্যমে মাস্কিংও করা যায়। সেই জিনিসটা পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আমরা দেখাবো। এবং এই জায়গাতে আপনার কয়েকটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হলো। আপনি যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে ফার্দার আরো অপশন চলে আসলো। আপনি শিফট ধরে যদি করেন তাহলে প্রপার সার্কেল। ফটোশপ ইলাস্ট্রেটরের বেসিক্স এর মতো এই জিনিসটা কাজ করে। পলিগনাল টুল, আপনি তারপর ইফেক্ট কন্ট্রোলে যান, এর থেকে আপনি চাইলে কালার টালার চেঞ্জ করতে পারেন, আরো অনেক কিছু করতে, স্ট্রোক দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, আরো বহু কিছু আছে। এই জিনিসগুলো আমরা আজকে না ধরি, পরবর্তী কোনো ক্লাসের মধ্যে এটা বা কোনো ভিডিওর মধ্যে আমরা দেখাবো। হ্যান্ড টুল যেটা দেখছেন, হ্যান্ড টুল আপনি টাইমলাইনের মধ্যে ইউজ করতে পারেন, আপনি এখানেও ইউজ করতে পারেন। আপনি যদি কোনো জায়গাতে জুম করেন এবং হ্যান্ড টুল ইউজ করেন তাহলে দেখেন এই জিনিসটা এখান থেকে সেখানে যাচ্ছে। এবং আপনি টাইমলাইনের মধ্যেও ইউজ করতে পারেন যদি জুম করা থাকে। যদি জুম করা না থাকে তখন কিন্তু আর ইউজ করা যাবে না, এবং এখানেও যদি ফিট করা থাকে তাহলে এটা কিন্তু ইউজ করা যাবে না। আর এই অপশনটা কি, মানে এটা আপনি কতটুকু জুম ইন জুম আউট করে রাখতে চাচ্ছেন সেটার একটা মানদণ্ড, কত পার্সেন্ট আপনি রাখতে চাচ্ছেন। আর যে টেক্সট তো সবাই জানেন। এই জায়গার মধ্যে যদি আমি কিছু লিখতে চাই
দ্যাটস ইট। তারপর এই জিনিসটাকে এডিট করার জন্য এসেনশিয়াল গ্রাফিক্স নামের একটা অপশন আছে। এই জিনিসটার মধ্যে আপনার টেক্সটের যাবতীয় এডিট করা হয়। আপনি এই জায়গাটার মধ্যে মানে ইফেক্ট কন্ট্রোল যেটা আছে সেখানেও করতে পারবেন ডেফিনেটলি, কিন্তু ওই জায়গাতে এত খোলামেলা ভাবে করতে পারবেন না, এত অপশনগুলো ভিজুয়ালি এত প্রপার ভাবে আসে না যতটা কিনা এসেনশিয়াল গ্রাফিক্স এই জিনিসটার মধ্যে আসে। এসেনশিয়াল গ্রাফিক্সকে বানানোই হয়েছে টেক্সটগুলোকে এডিট করার জন্য। এটাকে ছোট বড় পজিশন সবকিছুই করতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, এখানে কার্নিং ঠিক রাখতে পারেন, কালার, স্ট্রোক, অপাসিটি, ব্যাকগ্রাউন্ড সবকিছুই দিতে পারেন। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো, জাস্ট আপনাকে দেখায় রাখলাম যে এই টুলগুলোর মধ্যে আর কি কি আছে। আপনি যদি কোনো প্যানেল ফুল স্ক্রিন করতে চান, আপনি সিম্পলি জাস্ট মাউস পয়েন্টারটা সেই জায়গাতে নিয়ে যাবেন এবং কিবোর্ড থেকে টিল্ডা বাটনটা প্রেস করবেন। মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, কিবোর্ড থেকে টিল্ডা বাটনটা প্রেস করবেন। টিল্ডা বাটনকে অনেকে ডেল্টা বাটনও বলে, দুইটা দিয়ে সেম জিনিসই বোঝানো হয়। আমরা সাকসেসফুলি একটা ভিডিও এডিট করে ফেললাম এবং সাথে সাথে অনেকগুলো টুলস, অনেকগুলো বেসিক্স, অনেকগুলো ইফেক্ট, ট্রানজিশন, অনেক কিছু শিখে ফেললাম। কংগ্রাচুলেশন, আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছেন।